जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে। হ্যালো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ কিছু ভিডিও চিত্র, এবং সেই সাথে ভিডিওটির শেষে আপনাদেরকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গলায় আবৃত্তি করা ভারতের জাতীয় সঙ্গীত এবং কবির নিজের গলায় গাওয়া গান। তো বন্ধুরা, এসব জানতে হলে এবং রবীন্দ্রনাথকে জীবন্ত দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর কথা কেন, চলুন শুরু করা যাক। 1921 এবং 1930 সালে দুই দফায় রবীন্দ্রনাথ ঠাকুর আলবার্ট কানের আমন্ত্রণে ও আতিথ্যে ফ্রান্সে থাকেন। আলবার্ট কানের স্টুডিও, বাগান ও ক্যাপ মার্টিনে স্টিল এবং ভিডিও ক্যামেরায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করেন কান নিয়োজিত ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার। 4 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে 9 বছর আগে ও পরে সাল দেওয়া আছে। ভিডিওটির প্রথম অংশ 1921 সালে ধারণ করা আর দ্বিতীয় অংশ 1930 সালে। নির্বাক এই ভিডিওটির ক্যামেরা অপারেট করেছেন সম্ভবত 2 জন। 1921 সালের অংশ ধারণ করেছেন একজন এবং 1930 সালের অংশ ধারণ করেছেন অন্যজন। সালে এক কবিতা উৎসবে যোগ দেওয়ার জন্য বিশ্বকবি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থান করেছিলেন। সেই সময় অসুস্থ হয়ে গেলে তাকে হাঙ্গেরির সাগর বলে বিখ্যাত বালাতন হ্রদের তীরে অবস্থিত এক সানাটেরিয়ামে আনা হয়েছিল 2 সপ্তাহের জন্য। 1930 সালে নিউ ইয়র্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় বিখ্যাত মার্কিন লেখিকা ও শ্রমিক দরদি কর্মী হেলেন কেলারের। লেখিকা যেহেতু অন্ধ, তাই তিনি রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাবন করেন। সাক্ষাতে রবীন্দ্রনাথ "আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী" গানটি নিজে গেয়ে তাকে শুনিয়েছিলেন। যেহেতু হেলেন কেলার দেখতে বা শুনতে পারতেন না, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠোঁট স্পর্শ করে গানটি বোঝার চেষ্টা করেন। এরপরে 1940 সালের ফেব্রুয়ারি মাসে গুরুদেবের জীবদ্দশায় মহাত্মাজির শেষবার শান্তিনিকেতন ভ্রমণ। রাত্রে যে ঘরে গান্ধীজি শয্যা গ্রহণ করবেন সেই ঘরে কবি তাকে নিয়ে গেলেন। আয়োজনে অভিভূত গান্ধীজি বলে উঠলেন, "এ তো বাসর ঘর, কনে কোথায়?" রবীন্দ্রনাথ বললেন, "কনে আছে, ফেরার সময় হলো।" 1940 সালের 19 ফেব্রুয়ারি গান্ধীজি গাড়িতে উঠলেন। কবি তাকে দিলেন খামে মোড়া একটি পত্র, বললেন গাড়িতে পড়বেন। গান্ধীজি দেখেন কবি লিখেছেন, "বিশ্বভারতী আমার জীবনের শ্রেষ্ঠ ফসল, আমি এখন অন্য পথের যাত্রী, এর স্থায়িত্বের ভার আপনার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন।" 1941 সালে জীবনের শেষ দিনগুলোই অসুখে ভুগছিলেন কবি। সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন। এবার বুঝি তা আর সম্ভব হলো না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চলছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শান্তিনিকেতনে ছিলেন তখন। এরই মধ্যে অবনীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন। সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি, বললেন আরও লিখতে। অবন ঠাকুর রানীচন্দকে গল্প বলে যান। রানীচন্দ সেই গল্প শুনে লিখে ফেলেন। তারই কিছু আবার দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি পড়লেন, হাসলেন এবং কাঁদলেন। রানীচন্দ এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন। রানীচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ভাজন, শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব অনিল চন্দ্রের স্ত্রী। চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাই বললেন। রবীন্দ্রনাথ তাতে মত নেই। তিনি বললেন, "মানুষকে তো মরতেই হবে একদিন, একভাবে না একভাবে এই শরীর শেষ হতেই হবে, তা এমনি করেই হোক না শেষ। মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছেড়ি করার কি প্রয়োজন? কিন্তু যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি, তার উপশমের জন্য দেহে অস্ত্রোপচার করতেই হতো। এই হলো চিকিৎসকদের মত। আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায়। তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। 25 জুলাই বেলা 3টা 15 মিনিটে রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকোর বাড়িতে।
খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ভিড় ছিল না। পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘর, সেটাতে তিনি উঠলেন। স্ট্রেচারে করে দোতলায় নিতে হলো তাকে। ২৬ জুলাই রবি ঠাকুর ছিলেন প্রফুল্ল। ৮০ বছরের খুড়ো রবীন্দ্রনাথ আর ৭০ বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের নানা কথা স্মরণ করলেন, হাসলেন প্রাণ খুলে। ২৭ জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে বললেন একটি কবিতা, টুকে নিলেন রানীচন্দ। কবিতাটির প্রথম কয়েকটি পঙ্ক্তি হল: প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। ৩০ জুলাই ঠিক হয়েছিল তার দেহে অস্ত্রোপচার হবে, কিন্তু সেটা তাকে জানতে দেওয়া হয়নি। তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন কবে অপারেশন হবে। রথীন্দ্রনাথ বললেন কাল পরশু। আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি, লিখতে বললেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। ডক্টর ললিত এলেন একটু পরে, বললেন আজকের দিনটা ভালো আছে, আজকেই সেরে ফেলি, কি বলেন? হকচকিয়ে গেলেন কবি, বললেন আজই? তারপর বললেন তা ভালো, এরকম হঠাৎ করে হয়ে যাওয়ায় ভালো। বেলা ১১টায় স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে আনা হলো কবিকে। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে। ১১টা ২০ মিনিটের দিকে শেষ হলো অস্ত্রোপচার। ভারী আবহাওয়া উড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা করলেন, খুব মজা না? শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময়, কিন্তু তা বুঝতে দেননি কবি। সেদিন ঘুমালেন। পরদিন ৩১ জুলাই যন্ত্রণা বাড়ল, গায়ের তাপ বাড়ছে, নিঃসাড় হয়ে আছেন। ১ আগস্ট কথা বলছেন না কবি। অল্প অল্প পানি আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে। চিকিৎসকরা শঙ্কিত। ২রা আগস্ট কিছু খেতে চাইলেন না, কিন্তু বললেন আমাকে জ্বালাস নে তোরা, তাতেই সবাই খুশি। ৩ আগস্ট শরীরের কোনো উন্নতি নেই। ৪ আগস্ট সকালে ৪ আউন্সের মতো কফি খেলেন। জ্বর বাড়ল। ৫ই আগস্ট ডক্টর নীলরতন বিধান রায়কে নিয়ে এলেন। রাতে স্যালাইন দেওয়া হলো কবিকে, অক্সিজেন আনিয়ে রাখা হলো। দুপুর ১২টা ১০ তা একেবারে থেমে গেল। জনারণ্যে পরিণত হয়ে উঠেছে তখন ঠাকুরবাড়ি। কবিকে বেনারসি জোর পরানো হলো। কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, চাদর, কপালে চন্দন, গলায় মালা দিয়ে সাজানো হলো। রানীচন্দ্র কবির বুকের উপরে রাখা হাত ধরিয়ে দিলেন পদ্ম কোড়ক। কবি চললেন চিরবিদায়ের পথে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे।